আজকের রেসিপি জন্মাষ্টমী উপলক্ষে শুধুমাত্র দুধের তৈরি ক্ষীর। কথিত আছে শিশু অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের মাখন, দুধ এবং ক্ষীর এই ধরনের খাবার অত্যন্ত প্রিয় ছিল। তাই ওনার জন্মতিথিতে যতক্ষণই পুজো করা হয় তখনই এই ধরনের মিষ্টি সাধারণত ওনাকে নিবেদন করানোর জন্য তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কুচিয়ে রাখা কাজু বাদাম, 1/4 কাপ আমন্ড বাদাম। বাদামগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় হালকা আঁচে ভাজবেন, তা না হলে উপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বাদামগুলো যখন লাল লাল রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশটাও আমি 1/4 কাপ মতোই নিয়েছি। কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নেব। কিশমিশটা দেখবেন ভাজা হতে হতে যখন ফুলে আসবে বুঝবেন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা আমি একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দেবো। ওই একই পাত্রের মধ্যে আমি এবার দিয়ে দেব 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, কারণ আগে থেকে জাল দিয়ে না রাখলে একেবারে ঠান্ডা দুধটা গরম পাত্রের মধ্যে ঢাললে দুধটা অনেক সময় কেটে যায়। দুধটা ভালো করে নাড়াচাড়া করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দুধটাকে জাল হতে দেব। এবার আর কিছুই করার নেই, মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা নাড়াচাড়া করতে করতে প্রায় মিনিট 5 হয়ে গেছে। দুধটাও গরম হতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু সমানে নাড়ছি আমি, কারণ এই সময় অনেক সময় তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও একবার তলা থেকে ভালো করে মিশিয়ে নেব যাতে দুধটা পুড়ে না যায়। পাত্রের গায়ে দুধের যে সরটা জাল দেওয়ার সময় জমবে সেগুলোকে চেঁচে দুধের সাথে বারে বারে মিশিয়ে দিতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি জাল দেওয়ার সময়। মিনিট 5 জাল দিয়ে এবার এটাকে আমি রেখে দেব। 2 মিনিট জাল করে নিয়েছি, আবারও একবার নেড়ে মিশিয়ে নেব। ক্ষীরটা বানানোর সময় আগুনের আঁচটা লো মিডিয়ামেই রাখতে হবে পুরো সময়টায়। কোনোভাবেই আগুনের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। আগুনের আঁচ বাড়িয়ে নাড়িয়ে যদি দুধটা জাল দেওয়া হয় তাহলে দুধটা রিডিউস হয়ে যাবে ঠিকই, তবে ক্ষীরের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু আসবে না। সেই জন্য লো মিডিয়ামে রেখে বেশ অনেকক্ষণ সময় ধরে এই কাজটা করতে হবে। সমানে নাড়াতে হবে, 1-2 মিনিট জাল দিতে হবে, আবার নাড়াতে হবে এবং এইভাবে পুরো সময় ধরে ক্ষীরটাকে তৈরি করতে হবে। পাত্রের পাশে আবারও যে সরটা জমছে সেটাও আবার চেঁচে আমি দুধের সাথে মিশিয়ে দেব। এই পুরো ক্ষীরটা তৈরি করতে আমার কিন্তু সময় লেগেছে প্রায় 1.25 ঘন্টা মতো। খুব তাড়াহুড়ো করা যাবে না, খুব ধৈর্য সহকারে এই ক্ষীরটা বানাতে হবে। এই ক্ষীরে আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, ধৈর্য ধরে এটাকে নাড়াচাড়া করা। এটাই এই ক্ষীর তৈরির একমাত্র প্রসেস। যখন দেখবেন দুধটা ফুটে প্রায় 1/3 হয়ে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে দেব 1/2 কাপ চিনি। এর বেশি চিনি দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ ফুল ফ্যাট মিল্ক জাল দেওয়ার পরে এমনি অনেকটা মিষ্টি হয়ে যায়। আর এর মধ্যে আমি সামান্য একটু মিল্ক পাউডার দেব। মিল্ক পাউডারও বেশ মিষ্টি হয়, সেই জন্য এর সাথে আর মিষ্টি দিলে সেটা বড্ড বেশি মিষ্টি হয়ে যায়। সেই জন্য 1 লিটার দুধে আমি 1/2 কাপ চিনি দেওয়াটাই ঠিক মনে করেছি। তবে আপনারা যদি বেশি চিনি খান বা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে তার বেশি একটু চিনি দিতেই পারেন। চিনিটা দিয়ে 1 মিনিট খানেক ফোটানোর পর দেখবেন এর কনসিস্টেন্সিটা আবারও একটু পাতলা হয়ে যাবে। আসলে চিনিটা দেওয়ার পর চিনিটা গুলে গেলে তার জন্য কনসিস্টেন্সিটা হালকা একটু পাতলা মতো হয়ে যায়, তবে তারপরে আবারও বেশ কিছুক্ষণ জাল দিলে পরে সেটা আরও সুন্দরভাবে ঘন হয়ে যাবে। চিনিটা গলে যাওয়ার পর আরও মিনিট 5 জাল দেওয়ার পরে আবার আগের মতো ঘন হয়ে যাবে দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেব 2 পাউচ মিল্ক পাউডার। আমি 10 টাকার 2 পাউচের মিল্ক পাউডার এর মধ্যে মিশিয়েছি। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই দলা না পাকে। একটা মিল্ক পাউডার প্যাকেট দিয়ে আগে মিশিয়ে নেব, ওটা গুলে গেলে তারপরে আরও একটা মিল্ক পাউডারের প্যাকেট দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে কোনোভাবে দলা পেকে না যায়।
দুটো মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও 5 মিনিট জাল করে নিতে হবে। এই সময় কিন্তু নাড়ানো একেবারে বন্ধ করা যাবে না, সমানে নাড়িয়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই সময় দুধটা বেশ ঘন হয়ে যায়। এই সময় দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো, সামান্য পেস্তা আর সিকি চামচ এলাচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু একদম লোতে করে দেবেন এই সময়। আর ধারে যে সরগুলো জমছে সেগুলো সব ভালো করে চেঁচে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় দেখবেন কনসিস্টেন্সিটা একদম ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, আর এর রঙটাও ধীরে ধীরে দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে। বাদাম আর এলাচ গুঁড়ো দেওয়ার পরে সমানে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে আরও 5 মিনিট এটাকে জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন আমি আর করব না, এর থেকে বেশি ঘন করলে এটা শক্ত হয়ে যাবে। এই সময় এর কনসিস্টেন্সিটা একদম ঠিক রয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। আধা ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এর কনসিস্টেন্সিটা কীরকম এসেছে। একেবারে পাতলা নয়, অথচ একদম ঘনও নয়, একদম ক্ষীরের পারফেক্ট কনসিস্টেন্সি। এবার এটাকে সার্ভ করে নেব একটা পাত্রে। বাংলায় অবশ্য জন্মাষ্টমীতে তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর, তালের পিঠে এই ধরনের জিনিস জন্মাষ্টমী পুজোতে দেওয়ার প্রচলন রয়েছে। এই সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, হয়তো এই প্রথাটা সেই কারণেই প্রচলিত হয়েছে। তবে বাংলার বাইরে জন্মাষ্টমীতে ক্ষীর মাখনের ভোগ চড়ানোর প্রথা রয়েছে। তবে যাই হোক, ভক্তি ভরে আপনি যে প্রসাদ ভগবানকে নিবেদন করবেন, ভগবান তাতেই তুষ্ট হবে। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জন্মাষ্টমী খুব ভালো করে আনন্দে পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সকলকে আরও একবার জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা।